16 দিনের ব্যবধানে আবারও পদ্মা সেতুর খুঁটিতে ফেরির ধাক্কা, এবার 10 নম্বর পিলারে। বেপরোয়া ফেরিটি শিমুলিয়া ঘাটে ভিড়তেই দুর্ঘটনা। ট্রাক ছিটকে পড়ল দুটি প্রাইভেট কারের ওপর, বেশ কয়েকজন আহত। আমার বাচ্চারা আমি ব্রিজ দেখাবো এই দেখতে গেছি, আমার বাচ্চা ছিল আমার নিচে, বাচ্চা সিটে চলে গেছে আর একদিকে। ফেরিটা মনে করেন যে একটা ভয়াবহ এমন একটা বাড়ি খাইছে, ঠিক আছে, মানে আল্লাহ রহমত করছে আমাগো। খালি আল্লাহরে ডাকতেছে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আমার বাচ্চারা কোয়ানে। পদ্মা সেতুর 10 নম্বর পিলারে এটা ফেরিটা বাড়ি লাগছে, পিছনের সাইডে বাড়ি লাগার পরে তলাটা ফেটে গেছে। তখন ওইখানে পানি উঠতেছিল, তখন আমরা আসছি, আইসা ওই পানিটা সেচার ব্যবস্থা করছি। কঠোর বিধিনিষেধ ওঠার আগেই আগের রূপে রাজধানী, কাল খুলবে সব অফিস দোকানপাট, চলবে গণপরিবহন। করোনায় মৃত্যুর মিছিলে আরও 245 জন। ডেঙ্গু নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের ভবনে মিলেছে এডিসের লার্ভা, চোখে পড়ছে না রাজুকের কর্মসূচি, বাস্তবায়ন হয়নি বিচার বিভাগীয় কমিটির সুপারিশও। বিচার হওয়ার আগেই সামাজিক মাধ্যমে দোষী সাব্যস্ত, হেনস্থার শিকার অনেক অভিযুক্ত, নারীরা লাঞ্ছিত কয়েক গুণ বেশি, মানবাধিকার লঙ্ঘন বলছেন বিশেষজ্ঞরা। বৃহত্তর রংপুরে অর্থনীতির ভিত মজবুতে আসছে গ্যাস লাইন স্থাপনে জমি অধিগ্রহণ শুরু, ডিসেম্বরে ঠিকাদারের কাছে হস্তান্তরের আশা। এবার পদ্মা সেতুর 10 নম্বরের পিলারে ফেরির ধাক্কা লেগেছে। বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গতকাল সন্ধ্যা 6:45টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। ফেরিটির পেছন দিক ফেটে যাওয়ায় দ্রুত শিমুলিয়ার 2 নম্বর ঘাটে নোঙর করা হয়। এ সময় ট্রাক ছিটকে পড়ে দুটি প্রাইভেট কারের ওপর পড়লে বেশ কয়েকজন আহত হন। রোরো ফেরির বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সোমবার সন্ধ্যা 6:45টায় পদ্মা সেতুর 10 নম্বর খুঁটিতে প্রচণ্ড ধাক্কা দেয়। এই ধাক্কায় খুঁটির পাইল ক্যাপের কংক্রিট উঠে যায়, ক্ষতিগ্রস্ত হয় ফেরি ও যানবাহন। নিয়ন্ত্রণ না রাখতে পেরে ফেরিতে থাকা যানবাহনের এক সারি আরেক সারিকে ধাক্কা দেয়। এ সময় অনেকেই পড়ে যান। একটি পণ্য ভর্তি ট্রাক ছিটকে পড়ে চাপা দেয় দুইটি প্রাইভেট কারকে। 27টি যান ভর্তি রোরো ফেরিটির মাঝামাঝি বাম পাশে তলা ফেটে হু হু করে পানি ঢুকতে থাকে, ছড়িয়ে পড়ে আতঙ্ক। ফেরিটা মনে করেন যে একটা ভয়াবহ এমন একটা বাড়ি খাইছে, ঠিক আছে, মানে আল্লাহ রহমত করছে আমাগো, যে এই একটা ফেরির মধ্যে যে ওই জায়গায় ডুবা যায় নাই। তাকে একজন বলতেছে কি যে লাগলো, আমি যে কি লাগলো, দেখি আমার গাড়ির উপরে ডিরেক্টর উপরে পড়ছে, হুড়মুড়ে পড়ছে আর আমি বলতে পারি না, আমার জীবন আমি বাঁচাতে পারি না। দ্রুত ফেরিটি শিমুলিয়া ঘাটে নোঙর করে, নোঙরের সময়ও ঘাটে প্রচণ্ড ধাক্কা দেয়। এইসব ঘটনায় অন্তত 5 জন আহত হন। তলব করা হয় ফায়ার সার্ভিস, বিশেষ ব্যবস্থায় পাম্প লাগিয়ে পানি অপসারণ এবং একই সঙ্গে ফেটে যাওয়া তলা মেরামত করা হয়। দুর্ঘটনা কবলিত যান সরিয়ে নিতে আনা হয় র্যাকার। যদি ডুবে যাইতো তাহলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, তো এ ব্যাপারে আমাদের ভবিষ্যতে আরও সতর্ক হওয়া উচিত। শ্রীনগর থেকে আমি আমার 2টা টিম নিয়ে ঘটনাস্থলে চলে আসি। আসার পরে দেখি যে আসলে আগুন তো লাগে নাই, পিছনের সাইডে বাড়ি লাগার পরে তলাটা ফেটে গেছে। তখন ওইখানে পানি উঠতেছিল, তখন আমরা আসছি, আইসা ওই পানিটা সেচার ব্যবস্থা করছি। পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায় খুঁটির পাইল ক্যাপের কিছু কংক্রিট উঠে গেছে, তবে সেতুর তেমন ক্ষতি হয়নি। ফেরিতে থাকা একটি ট্রাক মালভর্তি, সেই ট্রাকটা কাত হয়ে পাশে থাকা দুইটি প্রাইভেট কারের উপরে পড়ে যায় এবং সেই কার দুটি ধুয়ে মুছে যায়। ফেরির বাম পাশের মাঝামাঝি অংশে সেখানে কিছুটা ক্ষতি সাধিত হয়। এটা কোনো সমস্যা না। আগে যেটা বলতে আমাদের বক্তব্য, ব্রিজ ধাক্কায় আমাদের ব্রিজের কোনো ক্ষতি হবে না, মাইনর ইনজুর হবে, একটা চলতা উঠছে, এটার জন্য আমরা ওরিড নাই। ব্রিজের জন্য এটার জন্য না হওয়াটাই ভালো। ফেরিতে ছোট আকারের 16টি যান ও 11টি ট্রাক এবং যাত্রী ছিলেন। শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে 10টি ফেরি সচল রয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এ বিষয়ে আরো জানাতে মাওয়া প্রান্তে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। কাজল, যেই ফেরিটি
এই পদ্মা সেতু 10 নম্বর খুঁটিকে ধাক্কা দেয়, সেটি উপরে কিন্তু আমরা দাঁড়িয়ে, এবং এটি যে ফুটো হয়েছে সেই ফুটোটি কিন্তু মেরামতে নানা রকম চ্যালেঞ্জ তৈরি হয়েছে, এবং সেটি কিন্তু রাতভর এই ফেরিতে পানি উঠেছে। একদিকটা পানি উঠছিল, আরেকদিকটা কিন্তু পাম্প দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছিল। তো আমি যদি ফেরিটিকে দেখাতে পারি যে এই ফেরির যে বাম পাশটির কথা বলা হচ্ছে, যে এই সোজা আপনারা দেখছেন এইখানে কিন্তু মাঝামাঝি স্থানে ফুটোটি হয়, এবং এই ফুটোটি আটকানোর জন্য ভিতর থেকে ওয়েল্ডিং মেশিন এবং নানা রকম চেষ্টায় ব্যর্থ হয়ে তারা কিন্তু সেখানে বিশেষ ডুবুরি ডেকে নিয়ে আসে। এই কিছু সময় আগে কিন্তু ডুবুরিরা নেমে পানির নিচে গিয়ে সেই বাইরে থেকে কিন্তু একরকম ঢিপলার, স্থানীয় ভাষায় বলেছেন ঢিপলা দিয়ে সেখানে পানিটা মোটামুটি বন্ধ রেখেছেন। এখন এটিকে পুরোপুরি স্থায়ী বন্ধ করবার ক্ষেত্রে কিন্তু এটাকে ডগ ইয়ার্ডে নেওয়ার ব্যবস্থা করতে হবে, সেটি বলছিলেন সংশ্লিষ্টরা। এবং ফেরিতে কিন্তু এখন আপনারা দেখছেন যে পুরো ধুয়ে মুছে দেওয়া হয়েছে, এবং যে দুটো প্রাইভেট কার বিধ্বস্ত হয়েছে সেই দুটো কিন্তু নামিয়ে রেকার দিয়ে একটিকে একবারে নৌ পুলিশের মাঠে নিয়ে যাওয়া হয়েছে, আরেকটি কিন্তু ফেরির পাশেই যে সংযোগ সেখানে রাখা হয়েছে। আর এখানে যারা দায়িত্বরত আছেন ফেরিতে সবাই কিন্তু আছেন, এবং বিএডব্লিউটিসি বলছে যারা এই ফেরিটি পরিচালনা করছিলেন বা যারা চালকের দায়িত্বে ছিলেন না তাদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আজকে একটি গুরুত্বপূর্ণ সভা রয়েছে, যেটি বিএডব্লিউটিসি চেয়ারম্যান বলছিলেন যে কিভাবে এই যে এই চ্যালেঞ্জটিকে মোকাবেলা করা যায়, এবং এই পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি যাওয়ার সময় যে একে একে 4 দফা যে আঘাত করেছে সেতুর খুঁটিকে, এবং সেখানে কিন্তু বড় ধরনের দুর্ঘটনায় জানমালের ক্ষতি হতে পারত। যে ফেরিটি কিন্তু কালকে ডুবো অবস্থায় এই ঘাটে 7টার দিকে নোঙর করে, এবং সেটি ডুবো অবস্থা থেকে কিন্তু দ্রুত এখানে পাম্প মেশিন লাগিয়ে পানি সরানো হয়, এবং ফেরিতে যে 27টি যানবাহন ছিল, প্রায় 500 মতো যাত্রী ছিল, তাদের কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জ ছিল। এবং এই দুর্ঘটনা কিন্তু এর আগেও যে ঘটেছে, তারপরে যে এটি পুনরাবৃত্তি হচ্ছে, এটি কিন্তু নানা রকম প্রশ্নের উদ্রেক হয়েছে, এবং এটিকে কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব হয় সেই ব্যাপারে কিন্তু আজকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হবে, এবং ঘাট সরিয়ে নেওয়ার ব্যাপারেও কিন্তু সিদ্ধান্তটি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল শিমুলিয়া ঘাটের সবশেষ খবর। শিমুলিয়া ঘাট থেকে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের দুর্ঘটনার পর সবশেষ জানাচ্ছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। এদিকে 16 দিনের ব্যবধানে আবারও পদ্মা সেতু খুঁটিতে ফেরির ধাক্কা এনে জুলাই ও আগস্ট 2 মাসে 4 বার পদ্মা সেতুর ফেরি দুর্ঘটনার শিকার হলো। গেল মাসের সবশেষ ঘটনার পরে তদন্ত কমিটি পদ্মা সেতু রক্ষায় 3টি সুপারিশ তুলে ধরে। এগিয়ে চলেছে পদ্মা সেতু নির্মাণ কাজ। নানা চড়াই উতরাইয়ের পর স্বপ্ন এখন বাস্তবের কাছে। এমন অবস্থায় পদ্মা সেতুর খুঁটির সঙ্গে ফেরির ধাক্কা সামনে এসেছে ফেরি চলাচলের রুট পরিবর্তনের ইস্যুটি। 2রা জুলাই পদ্মা সেতুর পিয়ারে ফেরি ধাক্কা লাগে। এর রেশ কাটতে না কাটতেই আবারও 16 জুলাই একই ঘটনা ঘটে। একই মাসের 23 তারিখে 17 নম্বর খুঁটিতে আবারও প্রচণ্ডভাবে ধাক্কা দেয় শাহজালাল নামের ফেরিটি। আহত হন 20 জন, 33টি যান ক্ষতিগ্রস্ত হয়। ফেরিতে ফাটল নিয়ে এ যাত্রায় কোনো মতে রক্ষা পায় যাত্রীরা। গঠন করা হয় তদন্ত কমিটি, বরখাস্ত করা হয় চালকসহ কয়েকজন। বারবার এমন দুর্ঘটনা থেকে স্বপ্নের সেতু রক্ষা করতে বিশেষজ্ঞ কমিটি সুপারিশ করেছে শিমুলিয়া বাংলাবাজার ফেরিঘাট সরিয়ে আগের মাওয়াতেই ঘাট স্থানান্তরের। এতে দূরত্ব কমবে, তেলও সাশ্রয় হবে। তবে এই সুপারিশ বাস্তবায়নে সময় লাগবে কয়েক মাস। অভিযোগ, তেল চুরি করতে অনেক সময় নির্ধারিত রুটে না চালিয়ে ফেরির চালকরা অন্য পথ ব্যবহার করে। এছাড়া পিয়ারের চারপাশে রাবারে মোড়ানো দুর্বল ফেরি সরিয়ে স্রোতের সঙ্গে পাল্লা দিতে পারে এমন ফেরি চালুর কথাও বলছেন বিশেষজ্ঞরা। তবে এসব সুপারিশ বাস্তবায়নের আগেই আবারও ঘটল দুর্ঘটনা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে করোনায় সবশেষ 24 ঘন্টায় 250 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে করোনায় মৃত্যুর হার বাড়ছেই, হাসপাতালে রয়েছে শয্যা, আইসিইউ সংকট। ময়মনসিংহ মেডিকেলের সামনে থেকে আরও জানাচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে করোনা ইউনিট সেখানে কিন্তু মৃত্যুর যে মিছিল সেটি কিন্তু কোনোভাবেই কমছে না, অর্থাৎ প্রতিদিনই কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে। আমরা আজকের যে মৃত্যুর হিসাব সেটি এখন পর্যন্ত পাইনি, কিন্তু গতকালকে আমরা যে হিসাব পেয়েছি সেখানে গত 24 ঘন্টায় 17 জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে করোনা আক্রান্ত ছিলেন 9 জন এবং 8 জন ছিলেন যারা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এখনও কিন্তু অনেক রোগী হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালের যে করোনা ইউনিট সেই করোনা ইউনিটে এটি 230 শয্যার করোনা ইউনিট ছিল। এটি সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর এখানে করোনার শয্যা সংখ্যা বৃদ্ধি করেছে এবং বৃদ্ধির অনুমতি দিয়েছে, যেটি আমরা হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানতে পেরেছি। 230 শয্যার করোনা ইউনিট এখন 380 শয্যায় উন্নীত হয়েছে। আর বর্তমানে এই 380 শয্যার বিপরীতে 420 জন রোগী ভর্তি আছেন বলে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানতে পেরেছি। আরেকটি বিষয় বলে রাখছি যে সাধারণ মানুষ, বিশেষ করে বয়স্করাই কিন্তু এখানে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন, হাসপাতালে আসছেন। বেশিরভাগ যারাই আসছেন তারা কিন্তু মুমূর্ষু অবস্থায় আসছেন, অর্থাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আসছেন, যার কারণে তাদের কিন্তু আইসিইউ শয্যার প্রয়োজন হয়। কিন্তু এই আইসিইউ শয্যা কিন্তু আসলে ইচ্ছা করলেই পাওয়া যায় না। চিকিৎসকরা আইসিইউ বেড সুপারিশ করেন, কিন্তু এখানে আইসিইউ বেডের স্বল্পতার কারণে কিন্তু সাথে সাথে সেই মুমূর্ষু রোগীগুলিকে আইসিইউ বেডে নেওয়া যায় না এবং এর জন্য অপেক্ষা করতে হয়, সিরিয়াল দিয়ে রাখতে হয়। সিরিয়াল অনুযায়ী রোগীগুলোকে প্রয়োজন মানে নিয়ে যাওয়া হয় সেই আইসিইউ বেডে। তো এই আইসিইউ বেডের কারণে কিন্তু অনেক সমস্যা হয়। আর একটি বিষয় বলে রাখছি যে এই বিপুল সংখ্যক রোগীর চাপ সামলাতে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বা চিকিৎসক, নার্স তাদেরকে হিমশিম খেতে হয়। বিশেষ করে অক্সিজেন সুবিধা মাঝে মধ্যেই সমস্যা হয়। যারা সিলিন্ডারের অক্সিজেন নিচ্ছেন তাদের সমস্যাটাই বেশি হচ্ছে। তবে আক্রান্তের সংখ্যা কিন্তু ময়মনসিংহ অঞ্চলে বেশ কমছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। ময়মনসিংহের করোনা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন হারুনুর রশিদ। ডেঙ্গু নিয়ন্ত্রণে তদারকি করার কথা যে প্রতিষ্ঠানের, উল্টো তাদের ঘরেই মিলছে এডিসের লার্ভা। জরিপ বলছে চলতি বছর রাজধানীর 60% নির্মাণাধীন ভবনে লার্ভার সন্ধান মিলেছে। এডিসের লার্ভা ধ্বংসে মাঠ পর্যায়ে 2 সিটি কর্পোরেশনের চিরুনি অভিযান সহ নানা কর্মসূচি থাকলেও রিহাব বা রাজুকের মতো প্রতিষ্ঠানে দৃশ্যমান কোনো কর্মসূচি চোখে পড়ে না। এমনকি বাস্তবায়ন করা হয়নি ডেঙ্গু নিয়ন্ত্রণে বিচার বিভাগীয় তদন্ত কমিটির সুপারিশও। তোহা খান তামিমের রিপোর্ট। 2019 সালে ডেঙ্গু নিয়ন্ত্রণে বেসামাল পরিস্থিতি তৈরি হয় রাজধানী ঢাকা সহ সারা দেশে। সে বছর এডিসের কামড়ে প্রাণ হারান 150-রও বেশি মানুষ, আক্রান্ত হন 1.5 লাখেরও বেশি। সেজন্য আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয় 2 সিটির কর্তা ব্যক্তিদের। গঠিত হয় বিচার বিভাগীয় তদন্ত কমিটি। সেই কমিটি বছরব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণে বেশ কিছু সুপারিশ করে। বলা হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ করলেই সম্ভব এডিস নিধন। মশক নির্মূলের ক্ষেত্রে যারা কাজ করে থাকে তাদের মধ্যকার সমন্বয়ে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে মর্মে একটা অভিমত ব্যক্ত করেছেন। সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ধরুন যেমন ঢাকার 2 সিটি কর্পোরেশনের কথা বলা হয়েছে রাজুক, রিহ্যাব। সুতরাং এই প্রতিষ্ঠানগুলো যদি সমন্বিতভাবে কাজ করে, রিপোর্টে বলা হয়েছে যে এটি নির্মূল করাটা সহজ হবে। এর 2 বছর পার হলেও সেই সুপারিশ বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। 2 সিটির মেয়ররা নানা পদক্ষেপ নিলেও মেলেনি অন্য সংস্থাগুলোকে। রিহ্যাবকে বার্তা দিতে চাই, আপনি যদি নিজে ঠিক না হন তাহলে বাকিরা ঠিক হবে কি হবে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো খোদ রিহ্যাব সভাপতির মালিকানাধীন ভবনেই দেখা মেলে লার্ভার ব্যাপক উপস্থিতি। বিভিন্ন নির্মাণাধীন ভবনে গেলেই চোখে পড়ছে লার্ভার ছড়াছড়ি। যদিও রিহ্যাব বলছে তাদের সদস্যদের সচেতন করতে চিঠি দেয়া হচ্ছে। আমরা প্রতিদিন চিঠি পাঠাচ্ছি, প্রতিদিন, এবং আমাদের যারা মেম্বার আছে তারা অত্যন্ত সতর্ক। চিঠি ছাড়া আমরা আমাদের সদস্যদেরকে অবহিত করা ছাড়া কিছু করতে পারবো না। যে কেউ আমাদেরকে ডাকলে আমরা অবশ্যই তাদেরকে হেল্প করব। কাদের ব্যর্থতায় 2019-এ ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যায়নি সে বিষয়ে একটি মামলা এখনো বিচারাধীন রয়েছে দেশের উচ্চ আদালতে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রংপুর অঞ্চলে গ্যাস সঞ্চালন লাইন স্থাপনে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। করোনা পরিস্থিতি সত্ত্বেও অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করে আগামী ডিসেম্বরে ঠিকাদারের কাছে জমি হস্তান্তরের আশা করছে স্থানীয় প্রশাসন। এতে খুশি ব্যবসায়ী সহ স্থানীয়রা। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট।
কৃষি নির্ভরতার পাশাপাশি বৃহত্তর রংপুর অঞ্চলের অর্থনীতির ভিত মজবুত করতে জেলাগুলোতে শিল্পায়নের দাবি অনেক দিনের। শুধুমাত্র গ্যাস না থাকায় ব্যাপক বিনিয়োগে আকৃষ্ট হচ্ছে না কেউ এখানে। রিরোলিং মিল একটা চালু হয়েছিল, এই গ্যাসের অভাবে ওটা ইলেকট্রিসিটি চলছিল, তাহলে ওরা চালাতে পারে না, পরে বন্ধ হয়ে গেছে। আপাতত নীলফামারীর উত্তরা ইপিজেড, রংপুর বিসিক শিল্পনগরী ও পীরগঞ্জে সম্ভাব্য অর্থনৈতিক অঞ্চলের জন্য গ্যাস পাইপলাইন বসাতে 258 কোটি টাকা অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক। এতে খুশি এই অঞ্চলের ব্যবসায়ীরা। আমরা যদি গ্যাস পাই তাহলে আমরা বিশ্বাস রাখি যে আমরা পার্শ্ববর্তী দেশগুলোতে শিল্পভিত্তিক পণ্য তৈরি করে রপ্তানিমুখর পরিবেশ তৈরি করতে পারবো। পাইপলাইনের মধ্যে গ্যাস সরবরাহ করলে এই এলাকার ক্ষুদ্র এবং বড় বৃহৎ শিল্প গড়ে উঠবে। জেলা প্রশাসন জানায়, জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ করে আগামী ডিসেম্বরে ঠিকাদারের কাছে জমি হস্তান্তরের লক্ষ্যে কাজ চলছে। করোনার কারণে বিভিন্ন সময়ে আমাদের কাজটা একটু মাঝে মাঝে হ্যাম্পার হয়েছে, কিন্তু তারপরেও আমরা এখনও আমাদের লক্ষ্য আছে যে ডিসেম্বরের মধ্যে কন্ট্রাক্টরের কাছে মন্ত্রণালয় যেন জমিটা বুঝিয়ে দিতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। রংপুর বিসিক ও উত্তরা ইপিজেড সহ এ অঞ্চলে উল্লেখযোগ্য ৮০টির মতো শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে আছে। এসব শিল্পে এসেছে কিছু বিদেশি বিনিয়োগও। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দিনাজপুরের ফুলবাড়িতে প্রধানমন্ত্রী উপহারের ঘর পেয়ে মানুষগুলো যতটা আশায় বুক বেঁধেছিল, ততটাই যেন হতাশ দুর্বল অবকাঠামো আর পানি, বিদ্যুৎ ও যাতায়াত সমস্যার কারণে। অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাসিন্দাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করার কথা জানায় স্থানীয় প্রশাসন। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। খয়েরবাড়ি ইউনিয়নের বালুপাড়া এ অঞ্চলের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প। বরাদ্দ পেয়ে ঘরে ওঠার 2 থেকে 3 মাসের মধ্যেই মেঝে দেবে যাওয়া, প্লাস্টার ওঠা এবং চাল দিয়ে পানি পড়ার অভিযোগ বসবাসকারীদের। ভিত্তি এবং উপর হলো আপনার নীলটন, এই দুটা জিনিস কিন্তু ঘরের মেন। এই দুটা জিনিস একেবারে নরমাল নাই। আপনি চটা উঠে যাচ্ছে, বালু উঠে যাচ্ছে, ঘরের কি ঘরের কাজ করছে, ঘর দিয়ে পানি পড়ে। উপরকার ইয়েগুলো কাঠগুলো ঘুম ধরেছি, আমি আজকে একটু বিরাট শান্তি ফেলাইছি। ঘর তুফানে যদি ঘর উল্টে যায় তাহলে আমরা কিভাবে থাকবো? পানি নাই, টিউবওয়েলও খারাপ হয়ে আছে, আমার বাড়ির সামনে টিউবওয়েলটাও খারাপ হয়ে আছে, ঠিক করে দেয় না। রাস্তাঘাটের সমস্যা, রাস্তাটা যদি ভালো করে দেয় অনেক ভালো হয়। খবর পেয়ে প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের 2 কর্মকর্তা এবং জেলা মনিটরিং কমিটির সদস্যরা। তাৎক্ষণিকভাবে কিছু ঘরে বিদ্যুৎ সংযোগ ও পানির ব্যবস্থা করে কর্তৃপক্ষ। আমরা শতভাগ চেষ্টা করেছি আমাদের যে স্পেসিফিকেশন ছিল সেই স্পেসিফিকেশন অনুযায়ী কাজ করার। আমাদের সেই বিষয়ে কোনো গাফলতি এবং অবহেলা ছিল না। যার ঘরে যেই সমস্যা ওনারা সেইখানটাতে যদি অভিযোগ খাতায় সেটা লিপিবদ্ধ করেন, আমরা একসাথে সবগুলো ফাইন্ড আউট এবং সলভ করার চেষ্টা করছি। আমি এক নজরে যতটুকু দেখলাম তাতে এখানকার নির্মাণ কার্যক্রম কিন্তু বেশ ভালো হয়েছে বলে আমি দেখলাম। বাসিন্দাদের স্বাবলম্বী করতে আত্মকর্মসংস্থান প্রকল্প গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। বিভিন্ন যে সরকারি দপ্তরের যে প্রশিক্ষণ কর্মসূচিগুলো রয়েছে সেগুলোতে এখানকার বাসিন্দাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদেরকে পরবর্তীতে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রীর উপহার ফুলবাড়ি উপজেলার বালুপাড়া আশ্রয়ণ প্রকল্পে ধাপে ধাপে 243টি ভূমিহীন পরিবার মাথা গোজার ঠাঁই পেয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। নানা জটিলতায় ধুঁকছে নোয়াখালীর একমাত্র চামড়া প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান দ্য নোয়াখালী ট্যানারি। কর্তৃপক্ষের দাবি, করোনা রপ্তানি বন্ধ হওয়ায় কর্মকাণ্ড অনেকটাই স্থবির হয়ে পড়েছে। সরকার এ খাতে নানা প্রণোদনা নিলেও প্রতিষ্ঠানটি পায়নি কোনো সহায়তা। সাইফুল্লাহ কামরুলের তথ্য, সাদ্দাম হোসেনের রকির ছবি নিয়ে রিপোর্ট। 1950 সালে বৃহত্তর নোয়াখালীর একমাত্র চামড়া প্রক্রিয়াজাত কারখানার যাত্রা শুরু। 2000 সাল থেকে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে চামড়া সরবরাহের পাশাপাশি রপ্তানি করত বিভিন্ন দেশে। বছরে গড়ে প্রায় $6 লাখ বৈদেশিক মুদ্রা আসত এ খাতে। কিন্তু গত 2 বছর করোনার প্রভাবে বন্ধ হয়ে গেছে প্রায় সবকিছু। এখন মাত্র 30 থেকে 32 জন শ্রমিক নিয়ে কোনো মতে কাজ চলছে। কয়েক বছর আগের চামড়াও স্তূপাকারে পড়ে আছে, অনেক যন্ত্রপাতিও বিকল হওয়ার পথে। 2 বছর চায়নার সাথে আমাদের কোম্পানির ব্যবসা বাণিজ্য বন্ধ, যার কারণে আমরা শ্রমিকেরা অনেক কষ্টে আছি। 60-70 জন লোকে কাজ করছি, এখন 20-30 জনের শ্রমিক আছে। কাজ কাম তেমন নাই, আমরা খুব কষ্টতে আছি। আমাদের এখানে যদি একটা ইটিভি প্ল্যান থাকে আমাদের কাজ সুবিধা হবে। কর্তৃপক্ষের দাবি, করোনা মহামারীর পাশাপাশি চামড়ার চাহিদা না থাকা, কেমিক্যালের দুষ্প্রাপ্যতা, শ্রমিকদের বেতন মজুরি বৃদ্ধি সহ নানা কারণে প্রতিষ্ঠানটি ধুঁকছে।
আগে প্রতি মৌসুমে গরুর 1.5 লাখ, ছাগলের 2 লাখ ও 50,000 মহিষের চামড়া প্রক্রিয়াজাত করা হতো। এবছর তা নেমে এসেছে কয়েক হাজারে। আরও অত্যাধুনিক আপগ্রেড করার জন্য যদি গভর্নমেন্ট শিল্প মন্ত্রণালয় যদি আমাদেরকে কিছু পরিমাণ সহযোগিতা করে তাহলে এই প্রতিষ্ঠানটা আরও আপগ্রেড হওয়ার সম্ভাবনা আছে। সোনাপুরের দত্তেরহাটের গোপাই গ্রামের এই শিল্প কারখানাটি নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন স্থানীয় উদ্যোক্তা সাইদ মিয়া। সময় সংবাদ, নোয়াখালী। খাগড়াছড়িতে করোনা সংক্রমণ বাড়ার পাশাপাশি চাহিদা বাড়ছে আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেনের। হাসপাতালের পাশাপাশি ঘরে থেকে অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন, আর ঘরে থেকে চিকিৎসা নেওয়া অধিকাংশ রোগীদের অক্সিজেনের সেবা পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। 24 ঘন্টায় সেবা দিতে প্রস্তুত রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত রেড ক্রিসেন্টের 15 জন যুব সদস্য। ইউনিটের হটলাইন নম্বরে কল পাওয়া মাত্র ছুটছেন রোগীর ঘরে। খাগড়াছড়ি প্রতিনিধি জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। পার্বত্য জেলা খাগড়াছড়িতে করোনাকালে মানবিক সেবায় এগিয়ে এসেছেন রেড ক্রিসেন্টের সদস্যরা। মূলত করোনার তৃতীয় ঢেউয়ে জেলায় বাড়ছে করোনার সংক্রমণ। আক্রান্ত রোগীদের অধিকাংশেরই লাগছে অক্সিজেন। হাসপাতালের পাশাপাশি অনেকে ঘর থেকেই চিকিৎসা নিচ্ছেন। ঘরে চিকিৎসা নেওয়া করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সিলিন্ডার সেবা দিতে এগিয়ে এসেছেন জেলার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এক ঝাঁক স্বেচ্ছাসেবক। ওনাদেরকে বলছি জানাচ্ছি কতটা, ওরা যতটুকু পারে আমাদেরকে একটা নতুন অক্সিজেন সিলিন্ডার দিয়ে গেছে। এলাকা থেকে কল আসে যে ওনাদের অক্সিজেন সার্ভিস প্রয়োজন, তো আমরা সেখানে দ্রুত ওনাদের অক্সিজেন সেবাটা দেওয়ার জন্য চেষ্টা করি। আর অক্সিজেন সেবার সাথে সাথে আমরা এখানে টিকার কার্যক্রমও চালিয়ে যাচ্ছি। শুধুমাত্র অক্সিজেন সেবাই নয়, মহামারী করোনার সংকটের শুরু থেকেই সম্মুখ সারির অন্য পেশাজীবীদের সাথে বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছেন রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। অক্সিজেন সেবাটা মূলত তাদেরকে দিই যারা একেবারে হাসপাতাল আসা পর্যন্ত আসতে পারে না বা অক্সিজেনের ঘাটতি থেকে যায়। গত 13 জুলাই থেকে 5টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে বিনামূল্যে অক্সিজেন সেবা। আপাতত খাগড়াছড়ি পৌরসভার মধ্যে এই সেবা চালু থাকলেও আরও সিলিন্ডার পেলে এই সেবার পরিধি বাড়ানোর কথা জানান সংশ্লিষ্টরা। খাগড়াছড়িতে যে পরিমাণে করোনা রোগী বাড়ছে সেটার তুলনায় আমাদের লজিস্টিক সাপোর্ট খুবই কম, অক্সিজেন সাপোর্টও কম। জেলায় 11,509 জনের নমুনায় 2,190 জন করোনা শনাক্ত ও 17 জনের মৃত্যু হয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। দলের তারকা ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশ সফরের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে টম ল্যাথামকে। অভিষেকের অপেক্ষায় আছেন 3 ক্রিকেটার। বাংলাদেশ, পাকিস্তান, ভারত সফর ছাড়াও টি-20 বিশ্বকাপের জন্য সবার আগে দল দিল নিউজিল্যান্ড। বিশ্বকাপের দলে তারকা ক্রিকেটাররা থাকলেও দ্বিপাক্ষিক সিরিজগুলোতে দল সাজানো হয়েছে অপেক্ষাকৃত অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে। কেইন উইলিয়ামসন, বোল্ট, কনওয়ে, ফার্গুসন, নিশাম, গ্যাপটিল কেউই নেই বাংলাদেশ সফরের স্কোয়াডে। মূলত আইপিএলের জন্যই দলের নিয়মিত সদস্যদের ছাড়াই দেওয়া হয়েছে বাংলাদেশ সফরের দল। স্কোয়াডের বাকি সদস্যরা হলেন ফিন অ্যালেন, হামিশ ব্যাটেন, টম ব্র্যান্ডেল, ডগ বেসওয়েল, গ্র্যান্ড হোম, জ্যাকব ড্যাফি, স্কট কোহেলেন, হেনরি নিকোলাস, আজস প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্ন, ব্লেয়ার টিকনার, উইল ইয়ার্ন ও কোল ম্যাকনজি। আগামী 1 সেপ্টেম্বর মিরপুরে শুরু হবে 5 ম্যাচের টি-20 সিরিজ। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 16 দিনের ব্যবধানে ফের পদ্মা সেতুর খুঁটিতে ফেরির ধাক্কা, এবার 10 নম্বর পিলারে। বেপরোয়া ফেরি ঘাটে ফিরতেই ট্রাক ছিটকে পড়ে 2টি গাড়ির ওপর, সেতু কর্তৃপক্ষের জিডি। ডেঙ্গু নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের ভবনে মিলেছে এডিসের লার্ভা, চোখে পড়ছে না রাজুকের কর্মসূচি। বাস্তবায়ন হয়নি বিচার বিভাগীয় কমিটির সুপারিশও। এবং বিচার হওয়ার আগেই সামাজিক মাধ্যমে দোষী সাব্যস্ত, হেনস্থার শিকার অনেক অভিযুক্ত। নারীরা লাঞ্ছিত কয়েকগুণ বেশি, মানবাধিকার লঙ্ঘন বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।